আসসালামু আলাইকুম। আজ ৬ জুন ২০২৪। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যোগী আদিত্যনাথের রাজ্যে ৩ মুসলিম প্রার্থীর বিজয়, বিপুল আলোচনা। ভারতে রাহুল গান্ধীকে নিয়ে নতুন জাগরণ। এমপি আনার হত্যার পেছনে ছিল ৩টি কারণ। এবার বিস্তারিত। শুরুতেই ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী জিতেছেন ২৪ জন। সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে ৭ জন মুসলিম জয়ী হয়েছেন। এর মধ্যে ৩ জনই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ থেকে জয় পেয়েছেন। উত্তরপ্রদেশকে পরিপূর্ণ হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিলেন যোগী, কিন্তু সেখানেই মুসলিমদের বিপুল বিজয় নতুন করে অসাম্প্রদায়িকতার আশার আলো জাগিয়েছে। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন ৫ জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন ৪ জন। অন্যরা অন্যান্য দল থেকে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট ৭৮ জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে ২৪ জন জয় পেয়েছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুসলিম প্রার্থী ১১৫ জন থাকলেও এবার সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে কমেছে। জয়ী ২৪ জন প্রার্থীর মধ্যে অন্যতম ভারতের সাবেক ক্রিকেট তারকা ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্যের বহরমপুর আসনের প্রার্থী হয়েছিলেন। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী ৬ বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে ৮৫,০২২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। উত্তরপ্রদেশের শাহরানপুর আসনে কংগ্রেসের ইমরান মাসুদ জয়ী হয়েছেন। তিনি নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লক্ষণ পাল থেকে ৬৪,৫৪২ ভোট বেশি পেয়েছেন। উত্তরপ্রদেশের কাইরানা আসন থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির ২৯ বছর বয়সী নারী প্রার্থী ইকরা চৌধুরী। তিনি ভারতীয় জনতা দলের প্রার্থী প্রদীপ কুমারকে ৬৯,১১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তিনি অন্যতম সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে জয়ী হন। উত্তরপ্রদেশের গাজীপুর আসন থেকে জয়ী সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় ৫,৪০,০০০ ভোট পাওয়া আনসারির এর আগেও এই আসন থেকে লোকসভার সদস্য ছিলেন। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা আসাদ উদ্দিন ওয়াইসি ৩,৩৮,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে তার হায়দ্রাবাদের আসন ধরে রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবীলতা কম্পেল্লা। ভারতে এবার লোকসভা নির্বাচনে ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু এবার পড়েছেন তিনি মধুর যন্ত্রণায়। কোনটা রেখে কোন আসন ছাড়বেন? বিপদের দিনে পাশে দাঁড়ানো ওয়েনার নাকি মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বরেলি? কোন লোকসভা আসনকে নিজের সংসদীয় এলাকা হিসেবে বেছে নেবেন রাহুল গান্ধী? কোন আসনের ভোটারদেরই বা নিরাশ করবেন? লোকসভা ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে। জবাব দেননি স্বয়ং রাহুলও। রায়বরেলিতে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত এমপি ছিলেন সোনিয়া গান্ধী। তারও আগে রায়বরেলি থেকে কংগ্রেসের এমপি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তবে কংগ্রেসের এই পুরনো আসনে রাহুল এবছর পেয়েছেন মা সোনিয়ার চেয়েও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় ৪ লাখ ভোটে। অন্যদিকে ওয়েনার রাহুলের পাশে দাঁড়িয়েছিল তার সংকটকালে। অমেথিতে যখন নিজের জয় নিয়ে অনিশ্চিত রাহুল, তখন তিনি এসেছিলেন কেরালার এই লোকসভা আসনে। পুরনো আসন অমেথি শূন্য হাতে ফেরালেও ওয়েনার রাহুলের দুহাত ভরিয়ে দিয়েছিল ভোটে। ২০১৯ সালে এই ওয়েনার থেকেই জিতেই সংসদে গিয়েছিলেন রাহুল। ২০২৪ সালেও তার ব্যত্যয় হয়নি। ওয়েনারে এবছরও রেকর্ড ভোটে জিতেছেন রাহুল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, বিপদের দিনে পাশে দাঁড়ানো ওয়েনারকে কি ছেড়ে চলে যাবেন রাহুল? লোকসভা ভোটের ফল প্রকাশের পর রাহুলকে এই প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তিনি এখনও বিষয়টি নিয়ে ভেবে উঠতে পারেননি, কারণ তার এবং দলের সামনে এখন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তবে খুব শীঘ্রই সবার সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী করণীয় কি তা ঠিক করবেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, কেরালার কংগ্রেস নেতাদের একাংশ বলতে শুরু করেছে, যদি দলের চাপের কারণে এবং কংগ্রেসের ভবিষ্যতের কথা ভেবে রাহুলকে রায়বরেলি আসনটি রাখতেই হয়, তবে কংগ্রেসের উচিত রাহুলের পরিবর্তে প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীকেও ওয়েনারে আনা। এইসব জল্পনার মধ্যেই রাহুলের আসন নিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করেছেন সদ্য কংগ্রেসের হয়ে তাদের পুরনো আসন অমেথির উদ্ধারকর্তা কিশোরী লাল। যে স্মৃতি ইরানি রাহুলের পুরনো আসন অমেথিতে তাকে হারিয়েছিলেন গত লোকসভায়, সেই স্মৃতিকে রাহুল এবং কংগ্রেসের একনিষ্ঠ কিশোরী লাল হারিয়েছেন ১,৬৭,১৯৬ ভোটে। অমেথির লোকসভা আসনে কংগ্রেসের এজেন্ট হয়ে তৃণমূল স্তরে কাজ করা সেই কিশোরী বলেন, উনি কি করবেন সেটা তো তার ব্যাপার, কিন্তু আমি চাইব উনি রায়বরেলিটাই রাখুন।
দিল্লিতে এসেই সরকারকে সমর্থনের বিনিময়ে নরেন্দ্র মোদীর কাছে একগুচ্ছ দাবি দাওয়া জানিয়ে রাখলেন এনডিএর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই শরিক নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু। রাজ্যের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি নীতিশ তার দলের জন্য 4 পূর্ণমন্ত্রী ও 1টি প্রতিমন্ত্রী পদ এবং চন্দ্রবাবু 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ চেয়ে তদবির করেছেন। শুধু তাই নয়, স্পিকার পদও চাইছেন চন্দ্রবাবু। বিজেপির সমস্যা বাড়িয়ে বিহারের চিরাগ পাসওয়ানের এলজেপি, জিত নরাম মাঝির হাম, উত্তরপ্রদেশের আপনা দল, মহারাষ্ট্রের একনাথ শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা নিজেদের প্রাপ্য বুঝে নিতে শুরু করেছে। লক্ষ্য বিজেপিকে চাপে রেখে বেশি সংখ্যক মন্ত্রিত্ব আদায় করে নেওয়া। ভোটের আগে নীতিশের সঙ্গে বিজেপির যে সমঝোতা হয়েছিল তাতে এনডিএ ক্ষমতায় এলে নীতিশকে 3টি পূর্ণমন্ত্রীর পদ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরিস্থিতি বুঝে সংখ্যাগরিষ্ঠতার অভাবে হাঁসফাঁস করা বিজেপির কাছে 4টি পূর্ণমন্ত্রীর পদ চেয়েছেন নীতিশ। সূত্রের মতে মূলত পরিকাঠামো সংক্রান্ত মন্ত্রণালয়গুলোর দিকে নজর নীতিশের, যার মধ্যে রয়েছে রেল, গ্রামোন্নয়ন, জলসম্পদের মতো মন্ত্রণালয়। এছাড়া বিশেষ আর্থিক প্যাকেজের পাশাপাশি 2023 সালে বিহারে নীতিশ আর্থসামাজিক সমীক্ষার পরে রাজ্যের প্রায় 95 লাখ পিছিয়ে থাকা পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন। আগামী বছর বিহারে নির্বাচন, তাই 5 বছরের ওই প্রকল্পে কেন্দ্র যাতে চলতি অর্থবর্ষে নিজেদের অংশের টাকা বাড়ায় সেই দাবি জানিয়েছেন নীতিশ। অন্যদিকে চন্দ্রবাবুর দাবি 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রী পদ। নীতিশের মতোই জলসম্পদ, গ্রামোন্নয়ন মন্ত্রণালয়কে নিজেদের এমপিদের দেখতে চাইছেন চন্দ্রবাবু। তালিকায় রয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়ও। এছাড়া অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হওয়ায় রাজ্যের আর্থিক চাপ সামলাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করে প্রায় 1 দশক ধরে সরব নাইডু। সূত্রের মতে এই মুহূর্তে রাজ্যের মাথায় 3.5 লাখ কোটি টাকা দেনা, যা মেটাতে বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন নাইডু। ছোট দলগুলোর মধ্যে বিহারে চিরাগ পাসওয়ানের পেয়েছে 5টি আসন। তাদের দাবি 1টি পূর্ণ ও 1টি প্রতিমন্ত্রী পদ। ওই রাজ্যেই 1টি আসন পেয়েছে জিতন রাম মাঝির হাম, তাদেরও দাবি 1টি পূর্ণমন্ত্রীর পদ। মহারাষ্ট্রে 7টি আসন পেয়েছে একনাথ শিন্দের শিবসেনা, তারাও একজন পূর্ণ ও একজন প্রতিমন্ত্রীর দাবি জানিয়েছে। মন্ত্রিত্ব পেতে মুখিয়ে রয়েছেন উত্তরপ্রদেশের আরএলডি দলের জয়ন্ত চৌধুরী, আপনা দলের অনুপ্রিয়া পটেল, জেডিএসের এইচডি কুমারস্বামী রাও। আগে মোদী সরকারের যখন সংখ্যাগরিষ্ঠতা ছিল, এসব ছোট দলকে গুরুত্ব দিতেই দেখা যায়নি বিজেপিকে। পরিস্থিতির ফেরে এখন ছোট দলের দাবি মানা ছাড়া রাস্তা নেই বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব। দাবি না মানা হলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় রয়েছে। যদিও বিজেপির এক নেতার কথায় যদি নীতিশ বা নাইডুর একজনও বেরিয়ে যান তাহলে সরকার পড়ার সম্ভাবনা নেই, তবে দুজন যদি এনডিএ পরিত্যাগ করেন সমস্যা তৈরি হবে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। বিদেশি ঋণ, সুদ ও ভর্তুকির মতো ব্যয় মেটাতে রাজস্ব খাতের চাপ কাটছে না এমনিতেই। ব্যয় আরও বৃদ্ধির কারণে চাপ আগামী অর্থবছরেও অব্যাহত থাকছে। পরিস্থিতি মোকাবেলায় আগামী অর্থবছরে বড় ধরনের কর নেটের আওতা বাড়ানো হচ্ছে। 2024-25 অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড কর আদায় করবে 5,41,000 কোটি টাকা। এর মধ্যে খাদ্য সহায়তা হিসেবে অনুদান মিলবে 4,400 কোটি টাকা। বাকিটা আদায় করতে হবে এনবিআরকে। দেখা গেছে শুধু এনবিআর নিয়ন্ত্রিত কর আদায় করা হবে 4,80,000 কোটি টাকা, যা সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হবে। এনবিআর বহির্ভূত কর আদায় হবে 15,000 কোটি টাকা। এছাড়া কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি টাকা। এই বড় অঙ্কের কর আদায়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে 10 লাখ বা এর বেশি মূসক পরিশোধের ক্ষেত্রে ই পেমেন্ট বা এ চালান বাধ্যতামূলক হবে। বর্তমানে ই পেমেন্ট বা এ চালান শুধু 50 লাখ টাকা বা তার বেশি ভ্যাট পরিশোধে ব্যবহারের বিধান আছে। সেটি কমিয়ে আনলে এই খাত থেকে অনিয়ম দূর হবে এবং রাজস্ব আহরণ বাড়বে। এছাড়া ইলেকট্রনিক্স ট্যাক্স ডিটেকশন সোর্স ইটিডিএস অনলাইন প্ল্যাটফর্ম চালু, রাজস্ব ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন ও রাজস্ব আদায় বাড়াতে আয়কর আইন 2023 প্রয়োগ করা হবে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম শহরে অনেক আয়করদাতা রয়েছেন, কিন্তু তারা কর দিচ্ছেন না। তাদের কর জালের আওতায় আনতে বিভিন্ন প্রতিষ্ঠানে ইডিএফ মেশিন স্থাপনের জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়। খুব শিগগিরই বহু প্রতিষ্ঠানকে করের আওতায় আনা হবে। এছাড়া নতুন করদাতাদের কর জালে আনতে বিআরটিএ, সিটি কর্পোরেশন, ডিপিডিসির সঙ্গে সমন্বয় করে কাজ করার পরিকল্পনা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রতারণার ফাঁদে পা দিয়ে নানান বয়সের মানুষ সর্বশান্ত হওয়ার নজির নতুন নয়। প্রতারিতদের বেশিরভাগই তরুণ এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রয়েছেন শিক্ষক, ডাক্তার, আইনজীবী, সাংবাদিক সহ অন্যান্য পেশার মানুষ। তবে এবার প্রতারকরা বয়স্ক মানুষকে নিজেদের টার্গেট হিসেবে বেছে নিচ্ছে। সহজেই বয়স্ক মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে।
এই ধরনের জালিয়াতিকে প্রতারকরা নাতি নাতনি হওয়ার ভান করে টার্গেটকৃত ব্যক্তির সাথে যোগাযোগ করে, তারপর বিশ্বাস করায় সেই ব্যক্তি কোনো সমস্যায় আছে এবং তার টাকার ভীষণ প্রয়োজন। এরপর প্রতারকরা প্রবীণ ব্যক্তির আস্থা অর্জনের জন্য গাড়ি দুর্ঘটনা, মেডিকেল ইমার্জেন্সি বা বিদেশে গ্রেপ্তারের মতো একাধিক কারণ দেখায়। এছাড়াও এই বিষয়ে কারো সাথে আলোচনা করতেও নিষেধ করে আর তারপর অনলাইনে টাকা পাঠানোর অনুরোধ জানায়। যদি কোনো বয়স্ক ব্যক্তি হঠাৎ দীর্ঘ সময় পর তার নাতি নাতনিদের কাছ থেকে আর্থিক সাহায্যের জন্য অপরিচিত নম্বর থেকে ফোন পান, তাহলে তাদের বুঝতে হবে এটি একটি প্রতারণামূলক ফোন। কারণ যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সন্তানেরা প্রথমে তাদের বাবা মায়ের সাথে যোগাযোগ করে, তাই এই ধরনের ফোন আসলে সতর্ক থাকতে হবে। এছাড়াও এই ধরনের কেলেঙ্কারিতে স্ক্যামাররা ফোন করার পরে জরুরি পরিস্থিতির কথা জানিয়ে সেই মুহূর্তেই টাকা পাঠানোর জন্য চাপ দিতে থাকে। তাই এমন পরিস্থিতি সৃষ্টি হলে কখনোই তাড়াহুড়ো করে অনলাইনে টাকা দিবেন না। ফোন করা ব্যক্তির সত্যতা যাচাই করে তারপর পদক্ষেপ গ্রহণ করবেন, যেভাবে স্ক্যামার থেকে নিরাপদ থাকবেন। যদি এ ধরনের স্ক্যাম থেকে নিরাপদে থাকতে চান তাহলে অর্থনৈতিকভাবে সাহায্য চাওয়া ফোন পাওয়া মাত্রই পরিবারের অন্য সদস্যদের ঘটনাটি জানান। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাস করে কখনোই কাউকে টাকা পাঠাবেন না। অপরিচিত নম্বর থেকে ফোন আসলে তাদের সাথে ব্যক্তিগত এবং ব্যাংকিং তথ্য শেয়ার করবেন না। এই ধরনের কেলেঙ্কারির শিকার হলে দ্রুত স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিমুল ভূঁইয়া। জবানবন্দি ও ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে আনার হত্যার নেপথ্যে ছিল ৩ কারণ। শিমুল ভূঁইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, আনার হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক আখতারুজ্জামান শাহীন। তার সঙ্গে আনারের হুন্ডি কারবার নিয়ন্ত্রণ ও সীমান্তে স্বর্ণ চোরাচালান নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল। এছাড়া শিমুল ভূঁইয়ার সঙ্গে চরমপন্থা ও রাজনৈতিক আদর্শগত বিরোধ ছিল। গত সোমবার আদালতে জবানবন্দি দেন আরেক আসামি শিরাস্তি রহমান। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক ও এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীন হত্যার মূল পরিকল্পনাকারী। স্বর্ণ চোরাচালান ও হুন্ডি কারবার নিয়ে এমপি আনারের সঙ্গে শাহীনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে আনারকে হত্যার জন্য শাহীন ও শিমুল ভূঁইয়া দফায় দফায় বৈঠক করে হত্যার ছক চূড়ান্ত করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিমুল ভূঁইয়া বলেন, এমপি আনারকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। কলকাতায় হত্যা মিশন শেষ করে গত 15 মে তিনি দেশে ফিরে আসেন। তিনি ছিলেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির একজন শীর্ষ নেতা। খুলনা, ঝিনাইদহ ও যশোরে সংগঠনের কার্যক্রম নিয়ন্ত্রণকারী। এ কাজে বাধা ছিলেন এমপি আনার। এর মধ্যে আখতারুজ্জামান শাহীন খুনের পরিকল্পনা করলে শিমুল রাজি হয় ও যৌথভাবে আনারকে হত্যার সিদ্ধান্ত নেয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির প্রধান নেতা ছিলেন ডাক্তার মিজানুর রহমান টুটুল। 2008 সালের জুলাইতে তিনি বন্দুকযুদ্ধে নিহত হন। টুটুল শিমুল ভূঁইয়ার আপন বোনের স্বামী এবং আখতারুজ্জামান শাহীনের চাচাতো ভাই। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে সংসদ সদস্য আনারের সঙ্গে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ ছিল, যারা ছিলেন টুটুলের বিরোধী পক্ষ। শিমুল ও শাহীনের ধারণা, এই যোগাযোগের সূত্র ধরেই এমপি আনার টুটুলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরিয়ে দিয়েছে। এজন্যই এমপি আনারকে হত্যার দায়িত্ব দিতে শাহীন রাজি হন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একটা সময় বলা হতো যে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা যায় না, এখন কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন এমন এমন প্রযুক্তি বের হচ্ছে যে হোয়াটসঅ্যাপের কথাও রেকর্ড করে রাখা যাচ্ছে। সুতরাং আপনি যখন কথা বলবেন তখন অবশ্যই মাথায় রাখবেন, এমন কোনো কথা যেন না বলি যাতে আমার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হয়। আপনি এমন একটি তথ্য প্রকাশ করলেন যে তথ্যটি অন্যের বিরুদ্ধে গেল, যেটি প্রকাশ পেলে আপনার ক্ষতি হতে পারে, এমন কথা বলা থেকে বিরত থাকুন। কারণ এইসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনার কথা, আপনার চিন্তা, আপনার তথ্য ফাঁস হয়ে যাবার শতভাগ আশঙ্কা থাকে। তার আগেই আপনি ব্যবস্থা নিন, অর্থাৎ আপনি কথা বলার ক্ষেত্রেই সতর্ক থাকুন। তাহলে ফাঁস হলেও আর কোনো সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ফিলিস্তিন প্রসঙ্গ। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 32 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েলি যুদ্ধবিমান মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে বোমা হামলা চালালে
কমপক্ষে 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছিলেন, নুসিরাত শরণার্থী শিবিরের স্কুলের ওপরের তলায় একটি ইসরায়েলি যুদ্ধবিমান দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামাসের মিডিয়া অফিস প্রথমে জানিয়েছিল অন্তত 27 জন নিহত হয়েছেন। পরে ওয়াফা নিউজ এজেন্সি ওই স্কুলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 32 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ার কিছু ভিডিও ফুটেজে ধ্বংসপ্রাপ্ত ক্লাসরুম এবং কাফনে মোড়ানো অনেক মৃতদেহ দেখা গেছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল আহত ও মৃতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাচ্ছে। হামলায় আহত একজন নারী ভিডিওতে চিৎকার করে বলেছেন, যথেষ্ট যুদ্ধ হয়েছে, আমরা বহুবার বাস্তুচ্যুত হয়েছি। ইসরায়েলিরা ঘুমন্ত অবস্থায় আমাদের সন্তানদের হত্যা করছে। গাজায় সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি এই হামলাকে গণহত্যা এবং জাতিগত নির্মূলের স্পষ্ট প্রমাণ বলে অভিহিত করেছে। মিডিয়া অফিসের একজন মুখপাত্র ইসমাইল আল থাওয়াপ্তা এই হামলাকে ভয়ঙ্কর গণহত্যা বলে বর্ণনা করেছেন এবং বলেছেন, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে তাদের যুদ্ধবিমানগুলো ওই এলাকার জাতিসংঘের একটি স্কুলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে সেখানে হামাসের কম্পাউন্ড ছিল, কিন্তু ইসরায়েলিদের এই দাবির বিরুদ্ধে গাজা সরকারের মিডিয়া অফিসের মুখপাত্র ইসমাইল আল থাওয়াপ্তা রয়টার্সকে বলেছেন, ইসরায়েল অনেক বাস্তুচ্যুত মানুষের উপর হামলা চালিয়েছে এবং নৃশংস এই অপরাধকে ন্যায্যতা দিতে মিথ্যা বানোয়াট গল্প তৈরি করেছে। মৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।